কার কাজ দেখ। ড্রাইভারের মুখে যেন এক প্রেতের ভয়াল চেহারা বাসা বেঁধেছে। দুটো চোখে যেন আগ্নেয়গিরি দাও দাও করে জ্বলছে। মুখে অজস্র গুটিযুক্ত কালো ছোপ, দেখে কেমন যেন রক্ত জল হয়ে যাচ্ছে। হাত পা যেন বরফে জমে যাচ্ছে। আমার সামনে যেন মৃত্যু দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। উফ, এখন আবার কে এলো? আমরা সুইফট ফাইন্যান্স কোম্পানি থেকে আসছি। বলুন বাবু, কি চাই? কি চাই? যখন টাকা শোধ করতে পারবেন না তখন লোন নেন কেন? বাবু কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। থাক, আর ন্যাকা সেজে লাভ নেই। যা হওয়ার তো হয়ে গেছে। এখন আমরা আপনার ট্র্যাক্টরটা তুলে নিয়ে যাব। বাবু বাবু আমি বরবাদ হয়ে যাব বাবু, এমনটা দয়া করে করবেন না বাবু। দেখুন, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ট্রাক্টরের সাথে আপনাকেও তুলে নিয়ে যাব। গত 6 মাস ধরে লোনের একটা টাকাও তো আপনি শোধ করেননি, তাই আমরা আপনার ট্রাক্টরটা তুলে নিয়ে যাচ্ছি। এতে আমাদের কিছু করার নেই। কিন্তু বাবু, আমি তো প্রতি মাসেই লোনের টাকা ব্যাংকে জমা করে দিয়ে আসি। আপনি বিশ্বাস করেন বাবু, আমি গত 6 মাস ধরে আমার মাথার ঘাম পায়ে ফেলে 5,000 টাকা করে ব্যাংকে জমা করে দিয়ে এসেছি। এ মাসেও করেছি, একটা মাসও আমি বাদ দিইনি। তবে এমনটা কি করে হলো বাবু? দেখুন, অত শত আমরা জানি না। আপনার যদি কিছু জানার থাকে তাহলে আপনি আমাদের হেড অফিসে এসে কথা বলতে পারেন। আমাদের কাছে যা রিপোর্ট আছে আমরা সেই অনুযায়ী কাজ করছি। এখন দিন, গাড়ির চাবিটা দিন তো, নাহলে খুব খারাপ হয়ে যাবে। আপনাকে দাঁড় করিয়ে এই গোটা গ্রামের সামনে অপমান করব, আর আপনি কিচ্ছু করতে পারবেন না। এখন ভালোই ভালোই চাবিটা দিন। বলি, এত রাতে কোথায় চললে? আমার একটু কাজ আছে, কাল সকালের মধ্যে আমি ফিরে আসব। ও তুমি চিন্তা করো না গিন্নি, দেখো আমি একেবারে সব সমস্যার সমাধান করে ফিরবো। হ্যাঁ, এখন আমি আসি, বুঝলে? আচ্ছা, সাবধানে যেও। হে ভগবান, তুমি আমার বউরে আর আমার মাইয়ারে একটু দেখো। আমি এটা করতে বাধ্য হচ্ছি, আমার যে আর কোনো রাস্তা নেই। ওই ট্র্যাক্টরটার জন্যেই মুখে ভাত জুটত, এখন যে আর কোনো উপায় নেই। আমি কি করব? ভগবান, আমায় ক্ষমা করো।
ডুমুর দিকে থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, তার সঙ্গে এক কনস্টেবল আর এক অফিসারেরও লাশ ঠিক একইভাবে মিলল। সূত্রে জানা গেছে যে তারা সুইফট ফাইন্যান্স কোম্পানির এজেন্ট। মৃত্যুর কারণ এখনও ঠিক জানা যায়নি। উফ, দেশে কি না কি ঘটছে। মানুষকেও বলিহারি, নিজেরা শান্তিতে থাকবে না আর কাউকে থাকতেও দেবে না। হ্যালো, ইয়েস, আমি কি মিস্টার হিমাদ্রি বিশ্বাসের সাথে কথা বলছি? হ্যাঁ, আমি হিমাদ্রি কথা বলছি, বলুন। মিস্টার বিশ্বাস, আমি সুইফট ফাইন্যান্সের HR ডিপার্টমেন্ট থেকে কথা বলছি। আমরা আপনার সিভিটা কোনো এক গোপনজনের কাছ থেকে পেয়েছি। আমরা আপনার সিভিটা দেখে ইমপ্রেসড। আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সব কিছুই ম্যাচ করছে। আপনি কাইন্ডলি আমাদের অফিসে এসে একবার কথা বলুন। ওকে স্যার, থ্যাংক ইউ। একটু দৌড়টানায় পড়লাম। কিছুক্ষণ আগেই খবরের কাগজে এই কোম্পানিরই এজেন্টের মৃত্যুর খবর পড়েছি, আর এখন এই কোম্পানি থেকেই জব অফার করছে আমাকে। উফ, কি যে করি। না, এ সুযোগ হাতছাড়া করা যাবে না। এমনিতেই অনেক চেষ্টা করেও একটাও চাকরি জোটাতে পারিনি। এসব খবর থাক সাইডে, আমাকে যেভাবেই হোক এই কাজটা পেতেই হবে। যা হয় পরে দেখা যাবে। কংগ্রাচুলেশনস মিস্টার বিশ্বাস, আমরা আপনাকে সিলেক্ট করে খুবই স্যাটিসফাইড। আপনি কাল থেকে জয়েন করতে পারেন। চাকরিটা পেয়ে ভীষণ আনন্দ হচ্ছে। উফ, কত যে কষ্ট করেছি এই কাজের জন্যে। এবার আর কোনো সমস্যা নেই, ভালো করে মন দিয়ে কাজ করব। এখন আবার কে ফোন করলো? আননোন নাম্বার। হ্যালো, হিমাদ্রি বাবু কথা বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? সেটা না জানলেও চলবে। কি চাই আপনার? এত রাতে এভাবে ফোন করে ডিস্টার্ব করছেন কেন? আমার কিছু চাই না, আমি তো খালি আপনাকে সাবধান করার জন্য ফোন করেছিলাম। কি যা তা বকছেন? আপনি সুইফট ফাইন্যান্স কোম্পানিতে নতুন জয়েন করেছেন তো? হ্যাঁ, তা আপনি কি করে জানলেন? আমি সব জানি। এবার মন দিয়ে শুনুন। যে কোম্পানিতে আপনি জয়েন করেছেন সেটা মোটেও ভালো নয়। ওই কোম্পানি ছল করে গরিব চাষিদের বড় টাকা লোন দেয়। টাকা শোধ হয়ে গেলে তারা প্রতারণা করে টাকা না মেটাবার মিথ্যে অভিযোগ করে গরিব চাষিদের থেকে তাদের সব সম্পত্তি কেড়ে নেয়। না জানি কত চাষি এদের জালে জড়িয়ে নিজের সবকিছু হারিয়ে আত্মহত্যা করে মারা গেছে। আপনি নিশ্চয়ই খবরের কাগজে ডুমুরদিঘি গ্রামের ঘটে যাওয়া ঘটনাটি দেখেছেন। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি বটে। বেশ বেশ, আপনি নিজের জীবনে যদি কোনো বিপদ না আনতে চান তাহলে ভালোই কাজটাকে ভুলে যান। কি যা তা বলছেন মশাই? আপনার কথা শুনে চলতে হবে বুঝি আমায়? হুমকি কাকে দিচ্ছেন? হ্যাঁ, যা করার করে নিন। আমি কাজটা অতি কষ্টে পেয়েছি, আমি এই কাজ ছাড়তে পারবো না, যত যাই হয়ে যাক না কেন। ঠিক আছে, বেশ, তবে ভুলেও ওই ডুমুরদিঘি গ্রামে যাবেন না। আপনার আগে যে আপনার জায়গায় কাজ করত সে মারা গেছে, যার খবর আপনি খবরের কাগজে পড়েছিলেন। আর আমি এটাও জানি আপনাকে ওরা প্রথম দিনই ওই গ্রামে কাজের জন্য পাঠাবে। তাই আগে থেকে সাবধান করে দিলাম,
কেমন? হ্যালো হ্যালো, ছেড়ে দাও ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন! এ কি হচ্ছে আমার সাথে? প্রথমে ওই টেলিফোন, তারপরে এই স্বপ্ন। কি হচ্ছেটা কি? উফ, কিছু বুঝতে পারছি না। আমি একটু বেশি ভেবে ফেলেছি মনে হয় ওই ফোন কলটা নিয়ে, তাই হয়তো এরকম স্বপ্ন দেখলাম। না, আর বেশি ভেবে লাভ নেই, কাল সকালে আবার প্রথম জয়নিং। হেমাদ্রি। হ্যাঁ স্যার, বলুন। আমাদের অফিসে কাজের প্রেশারটা একটু বেশি, তাই আমি প্রথম দিনেই তোমাকে বাইরে কাজে পাঠানোর জন্য বাধ্য হচ্ছি। না না স্যার, কোনো ব্যাপার না, আপনি বলুন কোথায় যেতে হবে। আমাদের থেকে এক কৃষক লোন নিয়েছিল মাস 6 আগে, এখনো অবধি একটা টাকাও দেয়নি। তোমাকে তারই কাছ থেকে লোনের হিসাবটা মিটিয়ে আনতে হবে। কথাটা শুনে কাল রাতের সেই আননোন নাম্বারের কলটার কথা মনে পড়ে গেল। আমি বিষয়টা চেপে গিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব, কিন্তু আপনি বললেন না কোন জায়গায় যেতে হবে। ও সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, গাড়ির ড্রাইভারকে বলা আছে সব, ও তোমাকে ঠিক নিয়ে যাবে। তোমার তো কাজ নিয়ে কথা, জায়গা না জানলেও চলবে, যাবে, কাজ মেটাবে আর চলে আসবে। আমি বেশি কথা না বাড়িয়ে বসের কথা অনুযায়ী রওনা দিলাম গন্তব্যের দিকে। আমাদের গাড়ি চলেছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, দুপাশে সারি সারি গাছপালা। গাটা কেমন জানি ভারী হয়ে এলো। আমাদের গাড়ির পিছনে আসছে পুলিশের জিপ। এসব কাজে পুলিশ সঙ্গে থাকে, তাই ভয় খুব একটা লাগছিল না। অচেনা জায়গা, তার উপর নাম জানি না, কিন্তু যেহেতু সঙ্গে পুলিশ রয়েছে তাই খুব বেশি ভয় লাগলো না। কোনো বিপদে পড়লে ঠিক বেরিয়ে আসব। আমি একটু চুপ করে বসে থাকার পর ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, দাদা আমরা কোথায় যাচ্ছি যদি একটু বলেন তাহলে ভালো হয় আর কি। সে কি মশাই, আপনাকে মালিক বলেনি? একটু অবাক হয়ে বললাম, কই না তো, আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমাকে বললেন যে উনি নাকি সব আপনাকে বলে রেখেছেন। ও বুঝেছি, যদি আপনি যেতে রাজি না হন তাই হয়তো বলেনি। আমরা এখন ডুমুর দিঘির দিকে যাচ্ছি। নামটা শুনেই বুকের ভিতরটা কেঁপে উঠল, সারা শরীর যেন থর থর করে কাঁপছে। আমি বললাম, ডুমুর দিঘি মানে যেখানে এই কিছুদিন আগেই আপনাদেরই স্টাফের লাশ পাওয়া গেছিল, আর তার সঙ্গে এক কনস্টেবল আর এক অফিসারও ছিল, তাদেরও লাশ ওই একইভাবে পাওয়া গেছিল, তাই তো? হ্যাঁ
একদমই তাই। এই খবরটা আমি কিছুদিন আগেই খবরের কাগজে পড়েছিলাম। হ্যাঁ, আর তাই জন্যই এর আগে যতজন জয়েন করেছিল এই গ্রামের নাম শুনেই কাজের প্রথম দিনই রিজাইন করে পালিয়েছিল। তাই বস বুদ্ধি করে আপনাকে কিছু না জানিয়ে এখানে পাঠিয়ে দেওয়ার প্ল্যান করেন। মনে মনে ভাবলাম, এখন তো আর উপায় নেই যে ফিরে যাব। বিপদের মধ্যে একবার যখন পা দিয়েই ফেলেছি, তবে দেখি কি হয়। কপালে যা আছে সেটাই হবে না হয়। এসব মনে মনে ভাবছিলামই, এমন সময় বিশাল জোরে একটা আওয়াজ হলো। আমাদের গাড়িটা থেমে দাঁড়ালো। আমি নেমে দেখি পিছনে যেই পুলিশের জিপটা আসছিল সেটা একেবারে উল্টে পড়ে আছে, আর তার মধ্যে আগুন জ্বলছে দাও দাও করে। যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে, সেই জায়গায় দুপাশে বন জঙ্গল ছাড়া আর কিচ্ছু নেই। এই দৃশ্য দেখে আমি অত্যন্তভাবে ভয় পেয়ে গেলাম। ড্রাইভার আমাকে বলে উঠল, যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। কি ভয়? এটা এটা ওরই কাজ। কি? কার কাজ? ওই ওই চাষি অতৃপ্ত আত্মা, ওরই কাজ এটা। কোন চাষি? কিছুই তো বুঝতে পারছি না। দেখ, কার কাজ দেখ। ড্রাইভারের মুখে যেন এক প্রেতের ভয়াল চেহারা বাসা বেঁধেছে। দুটো চোখে যেন আগ্নেয়গিরি দাও দাও করে জ্বলছে। মুখে অজস্র গুটিযুক্ত কালো ছোপ, দেখে কেমন যেন রক্ত জল হয়ে যাচ্ছে। হাত পা যেন বরফে জমে যাচ্ছে। আমার সামনে যেন মৃত্যু দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। সব থেকে বড় আশ্চর্যের কথা, এই প্রেত যেন আমি আগেও দেখেছি। হ্যাঁ, তাই তো, এ তো সেই প্রেত যাকে আমি রাতের স্বপ্নে দেখেছিলাম। হ্যাঁ, একদমই তাই, কোনো ভুল হচ্ছে না আমার। এবার যেন সব রহস্যের গিট একটু একটু করে খুলতে শুরু করলো। তুমি কে? তুমি কি চাও? শান্তি। এই গ্রামে শান্তি চাই আমি, কিন্তু তার জন্য তোর মতো নোংরা লোকের বিনাশ দরকার। দেখো দেখো, হ্যাঁ আমি জানি তুমি কি বলতে চাইছো, কিন্তু কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমি কারোর ক্ষতি করিনি। তুমি আমাকে ছেড়ে দাও। আমি জানি তুই কারোর ক্ষতি করিসনি, কিন্তু তুই যে কাজটা করতে যাচ্ছিস সেই কাজটা ভুল। তোর এই কাজের জন্য একটা পরিবার অনাথ হয়ে যেতে পারে। মানে আমি ঠিক বুঝলাম না। দেখো, তুমি আমাকে মেরো না। এর বিনিময়ে তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি। ঠিক আছে, তবে শোন, আজ থেকে কিছু বছর আগে আমি এই ডুমুর দিঘিতেই থাকতাম। আমার একটা ছোট পরিবারও ছিল। বাকি কৃষকদের মতন আমিও এই গ্রামের মাঠে চাষ করে 2 পয়সা রোজগার করে সুখে শান্তিতে বাস করতাম। কিন্তু সে সুখ আর বেশি দিন থাকলো না। আমি একদিন তোদের এই কোম্পানি থেকে লোন নিয়ে একটা ট্র্যাক্টর কিনি। ভেবেছিলাম 2 পয়সা বেশি রোজগার করে আমার মেয়েটাকে বড় ডাক্তার বানাবো। তাই আমি আরো বেশি করে কাজ করতে শুরু করলাম। দিন রাত এক করে মাথার গাম পায়ে পেলে রোজগার করে যা পয়সা উপার্জন করতাম, সেই টাকা দিয়ে
ট্রাক্টরের লোন মেটা দাও। এমন কোনোদিনও হয়নি যে আমি লোনের টাকা শোধ করিনি। হঠাৎ একদিন তোদের কোম্পানি থেকে কিছু লোক এসে আমাকে হুমকি দিয়ে আমার উপরে মিথ্যে অভিযোগ করে বলে যে আমি নাকি টাকা মেটাইনি, আর তাই নাকি ওরা আমার ট্রাক্টরটা তুলে নিয়ে যাবে। ওই ট্রাক্টরটা ছিল আমার আশা ভরসা। টাকা দেওয়া সত্ত্বেও কেন জানি না তোদের কোম্পানি আমার সাথে এই প্রতারণা করলো। কোনো উপায় না খুঁজে পেয়ে শেষে আমি গ্রামের ওই বড় বট গাছটার ডালে ফাঁসি দিয়ে আত্মহত্যা করি। আর সেই থেকেই আমি অতৃপ্ত হয়ে এই গ্রামে ঘুরে বেড়াই, যাতে তোদের মতন লোকের বিনাশ করতে পারি। আমার মতন এই গ্রামে অনেক লোক আত্মহত্যা করে মারা গেছে। যে কজন মারা গেছে তারা কোনো না কোনো ভাবে তোদের ওই কোম্পানি থেকে লোন নিয়েছিল। যতদিন না এই প্রতারণা বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত আমি এইভাবে ঘুরে বেড়াবো। আর যে যে এই প্রতারণার সাথে যুক্ত তাদেরকে একে একে শেষ করব। আমার কাছে এবার পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল। সেই টেলিফোন কল, রাতের সেই স্বপ্নে আসা প্রেত, খবরের কাগজে সেই মৃত এজেন্টের খবর, আর এই ঘটনা, এই সব কিছু একে অপরের সাথে জড়িত। এটা বুঝতে আর বেশি সময় লাগলো না আমার। আমি বললাম, যেটা ঘটেছে সেসব শুনে বড়ই খারাপ লাগছে। তোমার সাথে আর বাকি সবার সাথে ঘটে যাওয়া ঘটনার যা প্রাপ্য শাস্তি সেটা আমি দেবই, কিন্তু একটা জিনিস এখনো বুঝতে পারছি না, তুমি ড্রাইভারের শরীর দখল করলে কিভাবে? তবে শোন, তোর আগে যে এই গ্রামে এসেছিল তাকে আমি মেরে ফেলি, তার সঙ্গে বাকি সবাইকেও প্রাণে মারি, কিন্তু ড্রাইভারকে আমি বাঁচিয়ে রেখেছিলাম যাতে যাতে আমি ওর শরীরটাকে ব্যবহার করতে পারি। তাই আমি ড্রাইভারের শরীরে বাসা বাঁধি। সেদিনের পর থেকে আমি ড্রাইভারের শরীরটা দখল করি, যাতে আমি তোদের মতন লোকের সাথে সাথে তোদের মালিককেও মারতে পারি, যাতে এরকম কাজ করার সাহস কেউ যেন কোনোদিন না পায়। কিন্তু দুর্ভাগ্য, সেই সুযোগ আমার হয়ে ওঠেনি। কোনো না কোনো ভাবেই তোদের মালিক বেঁচে গেছে। আর সেই দিন যে আননোন নাম্বার থেকে ফোনটা এসেছিল ওটা আমি করেছিলাম। মানুষের থেকে ভূতেদের ক্ষমতা অনেক বেশি, সে তো ধারণার বাইরে। সব শুনে ব্যাপারটা এবার পুরো পরিষ্কার হলো আমার কাছে। আমি বললাম, ঠিক আছে, তোমার অসম্পূর্ণ কাজ আমি করব, বসকে শাস্তি দেবার দায়িত্ব আমার। এখন তুমি এই শরীর ছেড়ে বেরিয়ে যাও। ঠিক আছে, তোকে ভালো মানুষ বলে মনে হচ্ছে, তাই তোর কথা শুনছি, কিন্তু তুই আমার ক্ষমতা ভুলে যাস না। শুনে রাখ, তুই যদি তোর মালিককে শাস্তি না দিস তাহলে সে কাজ আমি করব, কিন্তু তার সাথে সাথে আমি তোকেও ছাড়ব না। এখন আমি চললাম। ড্রাইভার অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। আমি ড্রাইভারকে পাশের সিটে বসিয়ে নিজে ড্রাইভ করে ফেরার পথে রওনা দিলাম। পরের দিন বসকে গিয়ে বলি যে সেদিন পুলিশের জিপটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমরা ফিরে এসেছি, কাজটা আর হয়নি। তারপর কিছুদিন ধরে অফিসের কাজ করার নাম করে সব ডকুমেন্টস প্রমাণ হিসাবে নিয়ে নিই আমি, আর তারপর রিজাইন করে পুলিশকে সব ঘটনা বলি, আর তার সঙ্গে প্রমাণও দেখাই। তারপর সারা জীবনের মতো সুইফট ফাইন্যান্স কোম্পানি বন্ধ হয়ে যায় আর মালিকের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
সেই আননোন নাম্বার থেকে আবারও কল এলো। এবার বিষয়টা আর নতুন নয় আমার কাছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো। ধন্যবাদ, এবার আমার মনে শান্তি। বিদায়।